আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি এখন আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ। আমার কথা দেখা যাচ্ছে। প্রথমে একটু জাস্ট সাউন্ড কোয়ালিটির সমস্যা ছিল, পর আমরা একটু সংশোধন করে নিয়ে আসলাম। আশা করি এখন সবকিছু ঠিক আছে, স্পষ্ট শুনতে পারবা। প্রিয় ভাইরা, একটু আমাকে কনফার্ম করবা যে এখন তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। জাস্ট এতটুকু একটু বলো কমেন্ট করে যে ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, আশা করি এখন সব ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো যেটা বলতেছিলাম যে সেকেন্ড টাইম জার্নির ক্ষেত্রে যেটা তোমার হচ্ছে সমস্যা হইতে পারে মাঝে মধ্যে, যেমন দেখো একটা উদাহরণ দিয়ে বোঝাই, বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। যে ওয়্যারলেস মাইক্রোফোনটা আমরা কন্টিনিউ করি, এটা সবসময় রান করে, বাট আজকে কি হচ্ছে জাস্ট একটু মানে টেকনিক্যাল ত্রুটি দেখা দিচ্ছে। তো এই জিনিসগুলো মাঝে মধ্যে তোমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে হয়ে থাকে, যে সবসময় এক থাকে না, সেম থাকে না, মাঝে মধ্যে আপ হবে, মাঝে মধ্যে ডাউন হয়ে যাবে। বুঝতে পারছো? আমাদের মন মস্তিষ্ক মানসিকতা ঠিক এমনটাই যে আমাদের সবসময় একরকম থাকবো এরকম না, আমরা একটু একটু পরিবর্তনশীল, পরিবর্তন আমাদের হবেই। তো প্রিয় শিক্ষার্থীরা, পরিবর্তন যেহেতু হয়, এই পরিবর্তন হবে, এগুলো নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে তুমি মানসিকভাবে ভেঙে পড়বা। তোমাকে সেকেন্ড টাইম ক্ষেত্রে অনেক বড় বাধা দিবে তুমি যখন মানসিকভাবে ভেঙে পড়বা। এই মানসিকভাবে স্ট্রং থাকে সবচেয়ে বড় সফলতা। অর্থাৎ তুমি মানসিকভাবে ঠিক থেকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আসন জয় করবা, এটা অনেক বড়। ফার্স্ট টাইমে হচ্ছে সেকেন্ড টাইমে একটা বিষয় জয় করা অনেক বড় আমার আনন্দের বিষয়। তুমি পারো না হয়তো প্রথমবার, সৃষ্টি করে তোমাকে দেয়নি, বাট দ্বিতীয়বার যদি আল্লাহ তোমাকে দেয় সেই তো আল্লাহ দোয়া করবা। এবং পাশাপাশি বলে রাখি, পরিশ্রম করতে হবে। মানসিকতা অর্থাৎ পরিশ্রম করার মানসিকতা তোমার থাকতে হবে। যদি পরিশ্রম করার মানসিকতা না থাকে তাহলে এই পৃথিবীতে তোমার টিকে থাকতে পারবে না, তুমি এক জায়গায় সংগ্রাম করে টিকে থাকতে পারবে না। তোমাকে এটা কন্টিনিউ করে সময় আগাইতে হবে। ঠিক আছে ভাইরা? ওকে, তো যেটা বলতেছিলাম, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। মানসিকতা থাকলে তুমি জয় করতে পারবা, তোমার যেখানে হোক না কেন। আর একটা বিষয় সবচেয়ে বলে রাখি, তুমি সবসময় এক থাকতে পারবা না। মাঝে মধ্যে তোমার হতাশা কাজ করবে, এটাকে সুন্দর মতো এটাকে জাস্ট আপন করে নিতে হবে যে আমার হতাশা আসবে, কিন্তু এর মানে এই না যে আমাকে স্টপ হয়ে গেছি, এখানে থেমে গেছি, না। এর মানে এটা না যে থেমে গেছি, না, সামনে আগাইতে হবে প্রিয় ভাইরা। আর সবচেয়ে বেশি বলে রাখি, 24B ইউনিটে, বুঝছো, 24B ইউনিটে তোমার হচ্ছে জিকেতে 40 কোশ্চেন, অর্থাৎ 40টা কোশ্চেন তোমার হচ্ছে জিকে থেকে আসবে। জিকে থেকে 40টা কোশ্চেন আসবে। এই 40টা কোশ্চেনের মধ্যে কোন শিক্ষার্থী যদি মনে করো, ধরে নিলাম আমার রিসেন্ট জিকে তোমার আচ্ছা কয়টা রিসেন্ট জিকে থেকে আসতেছে, মনে করো 10টা বা 7 থেকে 8টা কোশ্চেন রিসেন্ট জিকে থেকে আসে। এই আর 7 থেকে 8টা কোশ্চেন বাদ দিয়ে বাকি যে কোশ্চেনগুলো হয় সবগুলো হচ্ছে হিস্টোরিক্যাল, আবার হচ্ছে যেগুলো পুরোনো গতানুগতিক যে কোশ্চেনগুলো এই প্যাটার্ন থেকে হয়ে থাকে। এখন তুমি যদি ভালো করে এখন শুরুর দিক থেকে যদি ভালো মতো প্যাটার্নটা আজ করতে পারো, ধরতে পারো, তাহলে তোমার অ্যাডমিশন জার্নিটা অনেক সুন্দর হবে, স্মুথ হবে। এখন এই যে প্রশ্ন প্যাটার্ন, এই প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তোমার কাছে দেখাবো কিভাবে তুমি আয়ত্ত করবা, এই বিষয়গুলো কিভাবে সুন্দর মতো মাথার মধ্যে গেঁথে নিবা, তোমাকে একটু বুঝাই বলি। খেয়াল করো ভাইরা, আমি প্রথমে একটা আসি, পতাকা দিবস কবে একটা বলছে, বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে অনেকেই জানো। দেখো আমি আবার বলে দিচ্ছি, এবং এটা একবারে স্মুথ এখন থেকে শুরু করে আগামী ভর্তি পরীক্ষা পর্যন্ত আমি বলে যাব কোনটা ভাইয়া। সেটা হচ্ছে তুমি সেকেন্ড টার্ম দিতে যাচ্ছ, এবং বলে রাখি জাতীয় দিবস একটা হচ্ছে আন্তর্জাতিক, হ্যাঁ আন্তর্জাতিক, আর একটা হচ্ছে জাতীয় দিবস, মানে বাংলাদেশের জাতীয় দিবস। এই জাতীয় আর আন্তর্জাতিকের মধ্যে দিবস থেকে কি থেকে ভাইয়া, দিবস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, অবশ্যই আসবে। এটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখলাম, কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে, দিবস থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তো জাতীয় দিবস যদি বলি স্পেসিফিক, তাহলে সেটা উত্তর হচ্ছে 2রা মার্চ। তুমি জানো সেটা কি ভাই? সেটা হচ্ছে 2রা মার্চ। হ্যাঁ, অলরেডি তোমরা উত্তর দিয়ে ফেলছো, সেটা হচ্ছে কি 2রা মার্চ। ওকে, তাহলে উত্তর কি ভাই? উত্তর হচ্ছে 2রা মার্চ। উত্তর হচ্ছে কি 2রা মার্চ আমার কি জাতীয় পতাকা, বাংলা জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, সেই দিন থেকেই আজকে টাইম লাইনটা গণনা করা হয় প্রিয় ভাইরা। তো এটা তুমি মাথায় রাখবা। তোমাকে এমন না যে প্রতিদিন প্রতিদিন দিবস নিয়ে থাকতে হবে, না। তুমি আজকে মনে করো 2টা দিবস শিখলা, হ্যাঁ দিবস শিখলা, একটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, আর শিখলা কি জাতীয় পতাকা দিবস, এটা শিখলা 2রা মার্চ। তুমি শিখে ফেললা, শিখার পরে এই যে 2টা শিখলা খাতার মধ্যে লিখে ফেলবা, বুঝছো, খাতার মধ্যে সুন্দর মতো লিখে ফেলবা। লেখার পরে 3-4 দিন 5 দিন পরে এগুলো আবার রিভিশন দিবা। পাশাপাশি একটু বলে রাখি, জাতীয় পতাকা দিবস 2রা মার্চ আসলে ওই দিনে কি হয়েছিল, ওই দিনটা আসলে কি এমন ঘটনা ঘটেছিল যেটাকে আমরা দিবস হিসেবে রূপান্তর করি এবং রূপ দেই,
এটা কি হয়েছিল, যখন তুমি এটা জেনে ফেলবা এবং আবার 5-6 দিন পর রিভিশন দিবা, তখন তোমাকে এটা কেউ ভুলাইতে পারবে না। তো পড়াশোনা মনে রাখার সিস্টেমটা হচ্ছে এটাই। এবং আরেকটা বিষয় হচ্ছে রিভিশন। কি ভাইয়া, রিভিশনের কথাটা বারবার বলি কেন, কারণ হচ্ছে রিভিশনটা তোমার গুরুত্বপূর্ণ। পড়া মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা হচ্ছে রিভিশন দিতে হবে তোমাকে। এখন রিভিশন কিভাবে দিবা, রিকল করে দিবা, দেখে দেখে না, না দেখে। অর্থাৎ রিভিশনটা আসলে কি, রিভিশনটা হচ্ছে আমি আগে পড়েছি ওইটাকে আমি মনে করব বা আবার দেখবো, এরকম না, এরকম না। নিশ্চয় হচ্ছে তুমি আগে 2 দিন আগে যেটা পড়ছো ওটা তোমার কতটুকু মনে আছে, রিভাইজ দেওয়া মানে পুনরাবৃত্তি করা, বুঝছো? রিভিশন দেওয়া তার মানে দেখে দেখে না, চেষ্টা করবা ওই 2 দিন আগে যে পড়াটা তুমি পড়ছো ওই পড়াটা তোমার কতটুকু মনে আছে। মনে করো 100%-এর মধ্যে তোমার 40% মনে আসছে বা 60% মনে আছে, তুমি 40% ভুলে গেছো, ওই 40% দেখে দেখে আবার মুখস্থ করবো, আবার রিকল করবা। তার মানে প্রথম তোমার কাজ হচ্ছে কি করা, প্রথম কাজ হচ্ছে ওই জিনিসটা না দেখে দেখে নিজে চেষ্টা করে বলা। ঠিক আছে, এইভাবে জাতীয় পতাকা দিবস কবে, 2রা মার্চ। কবে ভাইয়া, 2রা মার্চ। এটাকে 2-4 দিন পরে আবার রিকল করবা। ঠিক আছে ভাইরা, ওকে। পড়াশোনার সিস্টেম হচ্ছে এভাবে। পরে দেখেন কোন দেশের পতাকায় 4টি পাশ নেই, পাশ তো বোঝেন, পাশ বোঝেন, এই যে 1 পাশ 2 পাশ, এমনকি এই যে একটা পাশ, এই যে একটা পাশ, এই যে একটা পাশ, এটা পাশ, এটা 4টা পাশ। এই পাশে একটা পাশ, এই পাশ, এই পাশ। আমরা বলি না এই পাশে যান, এই পাশে আসেন, ওই পাশে যান, বলি না এরকম আর কি, ওরকম আর কি, বুঝছেন? এখন পাশ নেই বলছে, কি বলছে, কোনটার মধ্যে পাশ নাই। এখন এই চিন্তা করলে কোনটা উত্তর হবে, উত্তর হচ্ছে কি শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান। এখন এই যে এগুলো পাঠ দিলে আমি প্রায় বলি যে শিক্ষার্থী তোমরা অবশ্যই তোমাদের যেই পড়ার টেবিল আছে, হ্যাঁ, ওই পড়ার টেবিলের মধ্যে চেষ্টা করবা, ওই পড়ার টেবিলের মধ্যে অবশ্যই এটা মানচিত্র পৃথিবীর এবং হচ্ছে বাংলাদেশের মানচিত্র তুমি সাথে করে রাখবা। রাখলে কি হবে দেখবো প্রত্যেকটা মানচিত্রের মধ্যে প্রতিটা দেশের মানচিত্র দেওয়া আছে, মানচিত্র থাকে। দেখলে মানচিত্র থাকলে আবার হচ্ছে পাশাপাশি হচ্ছে পতাকার সাইন থাকে, তুমি দেখলে চিনতে পারবে যে এটা হচ্ছে এই দেশের পতাকা, এই দেশের পতাকা। তোমার মানে এটা ভিজুয়ালাইজ বেশি হবে, বুঝছো? ওকে, বেশি হবে। এখন দেখেন, এখন কি বলছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল আর ভুটান, 4টা দেশের পতাকা কি কি একটু দেখি আমরা। দেখো এটা হচ্ছে আবার শ্রীলঙ্কার পতাকা। কিসের পতাকা? শ্রীলঙ্কার পতাকা দেখতে দেখা যাচ্ছে। শ্রীলঙ্কা, পরে হচ্ছে এটা ভুটান, হ্যাঁ, পরে হচ্ছে কি এটা মালদ্বীপ, পরে দেখেন এই যে দেখেন, পরে হচ্ছে নেপাল। এই যে দেখেন নেপালের যে পতাকাটা আছে, এই পতাকার খেয়াল করেন তো, প্রত্যেকটা পতাকার কি আছে, পাশ আছে, হ্যাঁ, পাশ, এই 4টা পাশ আছে। বাট নেপালের পতাকা 3টা পাশ, এই যে একটা পাশ, এই যে একটা পাশ, এই পাশ, মানে 3টা পাশ, বুঝছেন? 3টা পাশ, এরকম ত্রিভুজের মতো 3টা পাশ। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি ভাই, উত্তর হচ্ছে আমার নেপাল। উত্তর কি, উত্তর হচ্ছে আমার নেপাল। সি নাম্বার হচ্ছে আমার উত্তর, সি নাম্বার হচ্ছে আমার উত্তর। তাহলে আপনি অবশ্যই মানচিত্র দেখে দেখে পড়বেন, এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, এগুলো সব দেখে দেখে ভিজুয়ালাইজ করার বিষয়। মানচিত্র দেখবেন এবং নিজের মধ্যে, আমি আপনাকে বললাম যে নেপালের পতাকা কিরকম, এটাকে পড়তে হবে না, আপনি দেখলেই বলতে পারতেছেন যে এটা হচ্ছে এভাবে, এরকম এরকম আকৃতি, এরকম এরকম জিনিস ডিজাইনের, তাই না? এরকম বোঝা যাচ্ছে। তো প্রিয় ভাইরা, এটা জিনিসটা খেয়াল রাখবা, হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। শেষ, এটা শেষ হইলো। পরে আসি আমি, দেখেন পরবর্তী দেখি, পরবর্তী বলা হয়েছে যে সেকেন্ডের যে গোল্ডেন বেসটা আছে এগুলোর মধ্যে ক্লাস হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবার যে শীটগুলো তোমাদেরকে দিব, এগুলো তোমার সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখবে। একেবারে সুন্দর মতো টপিক ভিত্তিক আলাদা করে দেওয়া এবং সবগুলো একসাথে করে নিয়ে আসছি, যাতে করে আলাদা করে বই টই খুঁজে বাই করতে না হয়, যাতে তুমি একসাথে সবগুলো পাও। ওই শীটের মধ্যে একসাথে এক মলাটা সবগুলো তুমি পেয়ে যাও ইনশাল্লাহ। তার যে কারণে তোমাকে এক্সট্রা করে খুঁজতে হবে না যে এটা টপিকটা কোথায়। মনে করো তুমি কোর্সে আসো, তোমার কাছে নানান ধরনের বই আছে, আর আমি তোমাকে একটা পড়াইলাম, পড়ার পরে তুমি কি করতেছো, খুঁজতেছো, ওই বই খুঁজতেছো, ওই বই খোঁজো, ওই বই খোঁজো, নানান বই খুঁজতে হয় তোমাকে। এখন খুঁজতে হবে না, এখন স্পেসিফিক ওই খাতার মধ্যে ওই শীটের মধ্যে থাকবে, যেটা তোমাকে সবচেয়ে বেশি ভূমিকা বা পড়া আয়ত্ত করতে, পড়া গুছাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাইরা, এরপরে আসি। দেখেন এই কোশ্চেনটা আসছে, আপনারা হয়তো দেখছেন গত বছর যারা পরীক্ষা দিচ্ছেন বা তার আগে বছর পরীক্ষা দিচ্ছেন, এটা দেখছেন। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের মধ্যে হয়তো এভাবে পরীক্ষা প্রশ্ন আসছে, এভাবে আসছে কি বলছে, দীর্ঘস্থায়ী মানে সবচেয়ে বেশি শাসন করেছে কারা জানেন? প্রাচীন বাংলা রাজবংশের মধ্যে, বুঝছেন? এই প্রাচীন বাংলা রাজবংশের মধ্যে তোমরা যারা আছো, দেখো প্রাচীন বাংলার ইতিহাস বা রাজবংশ বা ইতিহাস নামে থাকতে পারে, রাজবংশ বা রাজ ইতিহাস। এই প্রাচীন বাংলা রাজ ইতিহাসের মধ্যে প্রথম যে বংশটা, 1 নম্বর যে বংশটা, সেই বংশের নাম হচ্ছে মৌর্য বংশ। কি বংশ ভাইয়া? মৌর্য বংশ। দ্বিতীয় বংশের নাম হচ্ছে মৌর্য গুপ্ত বংশ। কি বংশ? গুপ্ত বংশ। কি বংশ? গুপ্ত বংশ।
3 নাম্বার বংশের নাম হচ্ছে গৌর বংশ। কি বংশ? গৌর বংশ। আমার 4 নাম্বার বংশের নাম হচ্ছে পাল বংশ। আর 5 নাম্বার বংশের নাম হচ্ছে আমার সেন বংশ। কি বংশ? সেন বংশ। তাহলে এই প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে সর্বশেষ রাজবংশের নাম হচ্ছে সেন বংশ। কি বংশ? সেন বংশ। আর সর্বপ্রথম হচ্ছে মৌর্য বংশ। এখন মৌর্য পাইলাম, সেনও পাইলাম, মাঝখানে যে পাল বংশ আছে, এই পাল বংশ প্রায় 400 বছর, কত বছর? প্রায় 400 বছর প্রাচীন বাংলার ইতিহাস শাসন করেছিলেন। মানে এদের শাসনকাল হচ্ছে প্রায় 400 বছর, 370 প্লাস। হ্যাঁ, পাল বংশ। তাহলে দেখেন পরীক্ষায় কিভাবে ঘুরে কোশ্চেন দিতে পারে, পরীক্ষায় যে দিতে পারে সেন বংশ যেটা আছে, সেন বংশ। এই সেন বংশ হচ্ছে প্রাচীন বাংলার শেষ রাজবংশ। কি বংশ? শেষ রাজবংশ। শেষ রাজবংশ মনে রাখবেন, শেষ রাজবংশ হচ্ছে এই সেন বংশ। এই সেন বংশের রাজা হচ্ছে লক্ষণ সেন। কি সেন? লক্ষণ সেন। এই লক্ষণ সেন হচ্ছে সর্বশেষ রাজা। হ্যাঁ, শেষ রাজা, বুঝছেন? এই রাজার নাম হচ্ছে কি? শেষ রাজা। রাজার নাম হচ্ছে কি? লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে পরাজিত করছিল কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই ভদ্রলোক তিনি আক্রমণ করার ফলে লক্ষণ সেন নদিয়ার মাধ্যমে মানে পালিয়ে যায়। পরবর্তীতে উনি বাংলা শাসনভার কুতুবউদ্দিন আইবেকের হাতে তুলে দিয়ে উনি পরে 1206 খ্রিস্টাব্দে মারা যান আর কি। ওকে, তাহলে উত্তর হচ্ছে আমার পাল বংশ। কি ভাইয়া? পাল বংশ। আমি পরবর্তী কোশ্চেন আসি। দেখেন, আপনাকে আমি বুঝাই দিচ্ছি যে আসলে আপনি কোনগুলো টাচ করবেন। তাহলে আপনার যেই টপিকগুলো পড়বেন ওই টপিকের মধ্যে আপনি কি কি রাখবেন ভাইয়া? ওই টপিকের মধ্যে আপনি রাখবেন এই যে এগুলো রাখবেন, জাস্ট বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে দিবস। কি রাখবেন? 1 নম্বর হচ্ছে দিবস রাখবেন, দিবস। 2 নম্বর কি ভাইয়া? 2 নম্বর হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস, এটা রাখবেন, এই টপিকটা রাখবেন। এই টপিকটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, প্রাচীন বাংলার ইতিহাস, এই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ওকে, এরপরে যেটা দিবেন, এরপর আসি। এরপর আমাদের কি আছে ভাইয়া? দেখি। এখন দেখেন প্রত্যেকটা রাজবংশের ইতিহাস সুন্দর মধ্যে দেওয়া হয়েছে। এবং বলে রাখি, এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন না? এই কোশ্চেনগুলো সবগুলো আপনাদের যে কোশ্চেন ব্যাংক আমরা যেটা দিব সেটা শাটল কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংকের মধ্যে আমরা কি করবো? ইনক্লুড করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আর কি। সুন্দর মতো পাবেন, আস্তে ধীরে ধীরে সুন্দর মতো পড়ে ফেলবেন যে আসলে আমাকে কোনগুলো পড়া উচিত। তো প্রিয় ভাইরা, বারবার বলতেছি যে পড়াশোনা করবেন, ধারাবাহিকতা ধরে রাখবেন এবং টপিক বেস করে পড়বেন। সময় না, আমি এই টপিকটা আজকে পড়বো, এটা আমি শেষ করে ছাড়বো, যেভাবে হোক যে করে হোক টপিক শেষ করে ছাড়বো। ঠিক আছে? আস্তে আস্তে আগাইতে পারবেন, এমন না হুট করে এগিয়ে যাবেন। হ্যাঁ ভাইয়া? ওকে, পরবর্তী কোশ্চেন দেখি। দেখেন কি বলছে, মানব শরীরে ডেঙ্গু রোগের সংক্রমণ ঘটে কোন মশকির কামড়ে? এটা বলা হয়েছে। এই যে দেখতে মশকির দেখেন দেখা যাচ্ছে, হাত পা লম্বা লম্বা, হ্যাঁ, ডোরা ডোরা দেখা যাচ্ছে। এই মশকির নাম হচ্ছে ইজিপ্ট মশা। বুঝছো? ইজিপ্ট মশা। এই মশাটার মাধ্যমে কি হয়? তোমার হচ্ছে ডেঙ্গু জ্বরটা ছড়ায়। ডেঙ্গু রোগটা মানে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যায়। এটা হচ্ছে এডিস ইজিপ্ট। এই যে এর মশার কারণে আমরা একটু দেখি এই মশার আসলে কাজ কি করে, কিভাবে কাজগুলো সংক্রমণ করে। দেখেন, আর সন্ধ্যের মধ্যে বলে দিছি, এই রোগটা যখন হবে বা এই রোগ বাইরের জায়গায় আক্রান্ত হবে, যারা মানে ডেঙ্গু জ্বর মানে ইজিপ্ট মশা যখন কামড় দিবে তখন হঠাৎ করে জ্বর বেড়ে যাবে। হঠাৎ করে কি জ্বর বেড়ে যাবে, পাশাপাশি গায়ের মধ্যে সাদা সাদা লোম এই যে ফোস করে দেখা যাবে, রেশ দেখা যাবে। তারপর হচ্ছে মাথা ব্যথা হইতে পারে, ঘাড় বা ঘাটে ব্যথা হইতে পারে, এরকম কিছু হইতে পারে। এবং এই ইজিপ্ট মশাটা হচ্ছে এমন একটি মশা যেটা যা ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া, জিকা জ্বর, মায়েরো এবং হচ্ছে পিত জ্বর বা হলুদ জ্বর যেটাকে আমরা বলি, রোগের জীবাণু ছড়াতে পারে এই যে ইজিপ্ট মশাটা। তাহলে এই মশাটার অনেকগুলো কাজ, অনেক কিছু করে থাকে, অনেক কাজ করে থাকে ইজিপ্ট। এবং মশাটির পায়ে সাদা চিহ্ন, এই দেখ বললাম, দেখছো মশাটির পায়ে কি চিহ্ন পাইতে দাও? সাদা সাদা চিহ্ন। এই সাদা সাদা চিহ্নগুলো আছে, সাদা সাদা চিহ্ন। এবং তার বক্ষ স্তরে উপর পৃষ্ঠে লিরের আকারে অঙ্কিত থাকে, যেটা যে আমরা দেখতে পাচ্ছি যে এরকম, দেখছো কত আকৃতি এরকম সাদা সাদা থাকে। এই চিহ্নটা মানে এটা তুমি বুঝে ফেলবা যে এটা হচ্ছে কি মশা? ইজিপ্ট মশা। এটা কামড় দিলে কি হইতে পারে? জ্বর আসতে পারে, হ্যাঁ, গায়ের মধ্যে র্যাশ হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে, এরকম হইতে পারে এগুলা। ওকে, তারপর দেখেন এটা যে এটা বলছি, এটা আসছে বিভিন্ন জনক থেকে পরীক্ষা আসে। আপনার শুনলে খুশি হবেন, আপনাদের যে শীটগুলো আছে এই শীটগুলোর মধ্যে যেইগুলো পরীক্ষা আসতে পারে, বুঝছেন, অনেকগুলো না, এমন মানে পৃথিবীতে তো অনেক কিছু আবিষ্কৃত হয়েছে, সবার জন্য তো দেওয়া সম্ভব না, সবার জন্য পরীক্ষা আসবে না। যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসে, ঠিক ওরকম গুলো একবার আপনার জিকে শীটের মধ্যে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। জিকে শীটের মধ্যে একেবারে এক সিরিয়ালের মধ্যে, যাতে করে এরকম না যে অনেক লম্বা সিরিয়াল,
খুব সংক্ষিপ্ত একটা সিরিয়াল, আপনি জনকগুলো মুখস্থ করে ফেলবেন। এবং বলে রাখি, এই যে এটা পরীক্ষা প্রশ্ন আসছে, এটা ওখানে ছিল, এবং সামনে ভবিষ্যতে যে পরীক্ষা এটা আসবে ওইটা ওখান থেকে দিতে হবে, কারণ এর বাইরে তো আর পাবে না। এবং পাশাপাশি এবছর একটা প্রশ্ন আসছিল কি আপনার হচ্ছে জিমেনাই নাকি, হ্যাঁ জিমেনাইয়ের জনককে, এটাও আসছে, এটাও ছিল আর কি। ওকে প্রিয় ভাইরা, তাহলে উত্তর হচ্ছে কি জন ম্যাককার্থি। হ্যাঁ ম্যাককার্থি বা ম্যাককার্থি যেটাকে বলে। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে জন ম্যাককার্থি বা ম্যাককার্থি। এই ব্যক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বা এআই জনক, এআই জনক। ওকে ভাইরা, পরে আসি, দেখেন বলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য যেটাকে আমরা এআই বলি, জন ম্যাককার্থি। আপেক্ষিক তত্ত্বের জন্য হচ্ছে আলবার্ট আইনস্টাইন। অভিভাষণ তত্ত্ব হচ্ছে ডেসপার্ট। উৎকর্ষ তত্ত্ব হচ্ছে চার্লস ডারউইন। আর বস্তু তত্ত্ব যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কার্ল মার্কস। বস্তু তত্ত্ব হচ্ছে কার্ল মার্কসের, বুঝছেন, কার্ল মার্কসের। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম। এগুলো সবগুলো জনক, এগুলো কি জনক। এখন দেখে মুখস্থ লাগবেন আস্তে আস্তে, এখন থেকে দেখে দেখে যতটুকু পারেন ক্লাসে করা, ক্লাস শেষ করে ফেলবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, আপেক্ষিক, অভিভাষণ, উৎকর্ষ আর হচ্ছে বস্তু তত্ত্ব, এগুলোর জনক কে মুখস্থ রাখবে। আপেক্ষিক কে আইনস্টাইন, মানে পরে কি বললাম, পরে হচ্ছে বস্তু তত্ত্ব কে, সেটা হচ্ছে কার্ল মার্কস, পরে হচ্ছে এআই কে ম্যাককার্থি। এবার মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ আস্তে আস্তে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। পরে দেখেন পরেরটা কি ভাইয়া, পরেরটা হচ্ছে আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন। মানে আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন প্রিয় ভাই। ওকে, আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ভাইয়া? আলেকজান্ডারের শিক্ষক ছিলেন সক্রেটিস, হ্যাঁ হোমর, নাকি হচ্ছে প্লেটো, নাকি হচ্ছে এরিস্টটল। দেখেন এই যে এই জিনিসটা কে কার শিক্ষক, এগুলো সব গুরুজন, এগুলো সব দার্শনিক, বুঝছো। এই দার্শনিকদের মধ্যে কে কোনটা ছিলেন এটা মনে রাখার উপায় হচ্ছে আপনি মনে রাখবেন, আপনি যে স্পাইট খান না ভাইয়া, স্পাইট খান না, জাস্ট মনে রাখবেন স্পা, জাস্ট এবার মনে রাখবেন স্পা, জাস্ট এবার মনে রাখতে হবে। স্পা দিয়ে আমরা কি রাখবো, এবার মনে রাখতে পারবো যে তোমার হচ্ছে কে কার জনক। এসতে কি ভাইয়া, এসতে হচ্ছে সক্রেটিস। পিতে কি ভাইয়া, পিতে হচ্ছে প্লেটো। এতে কি, এতে হচ্ছে এরিস্টটল। আর এতে হচ্ছে আলেকজান্ডার। তাহলে আলেকজান্ডার দেখেন, খেয়াল করেন, তাহলে বুঝাচ্ছে কি, এ হচ্ছে গুরু, সবার আগে হচ্ছে এ মানে বড়, এ ছাত্র হচ্ছে প্লেটো ছাত্র হচ্ছে এরিস্টটল ছাত্র কে আলেকজান্ডার। আবার ঘুরে আসি, আলেকজান্ডারের শিক্ষককে মানে গুরুকে এরিস্টটলের গুরুকে প্লেটো গুরু হচ্ছে সক্রেটিস, প্লেটের গুরু হচ্ছে সক্রেটিস। তাহলে উত্তর হচ্ছে সেই হিসাবে হচ্ছে শিক্ষক কে ছিলেন এরিস্টটল। উত্তর হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে। নুজাহাত রাফিয়া বলে ফেলছে, উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এই তো গুড। পরে দেখি এই যে মনে রাখার টেকনিক, একবার সহজ মনে রাখার টেকনিকটা কি, এই যে স্পা দিয়ে মানে আস্তে সক্রেটিস, পিতে প্লেটো, এতে এরিস্টটল, আর এতে হচ্ছে আলেকজান্ডার। অর্থাৎ স্পা দিয়ে আমরা সুন্দর মতো সিলা করে মনে রাখতে পারতেছি। সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটোর ছাত্র হচ্ছে এরিস্টটল, এবং এরিস্টটল ছাত্র হচ্ছে আলেকজান্ডার। আবার শিক্ষক উল্টা দিকে ঘুরে যাবে আর কি, শিক্ষক উল্টা দিকে ঘুরে যাবে। এভাবে আস্তে আস্তে মনে রাখা যায় আর কি। ওকে, পরে দেখেন কি বলছে, নিচের কোন দেশটি আসিয়ান এর সদস্যভুক্ত নয়। আসিয়ানের কি নাই, সদস্যভুক্ত নয়। এখানে দেখেন প্রশ্নটা খেয়াল করতে হবে এবং বুঝতে হবে, এর একটু বোঝার বিষয় আছে। আপনারা হয়তো দেখেই ভালাবেন যে মাঝে মধ্যে দেখেন পরীক্ষায় কত রকমের প্রশ্ন দিতে পারে, চিন্তা করা যাবে না। দেখছেন একটা প্রশ্ন তৈরি করছে, কি বলছে আসিয়ান হচ্ছে এভাবে, কিভাবে আসিয়ান হচ্ছে এভাবে লেখে, কেউ আবার লেখে দক্ষিণ পূর্ব এশিয়া, দ প এশিয়া এভাবে লেখে। এটা যেটা একই কথা, আবার কেউ এভাবে লেখে আসিয়ান এভাবে লেখে। তিনটার অর্থ একই, তিনটার অর্থ পুরোটাই এক, বুঝছেন। আসিয়ান যেটা, দক্ষিণ পূর্ব এশিয়া এটা একই কথা, আবার এই আসিয়ান যেটা এটা একই কথা। অর্থাৎ লাও কদু সেম, সবগুলো অর্থ কি সেম। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কিভাবে মনে রাখে, 10টা দেশ 11টা দেশ আছে, মালয়েশিয়া, মালদ্বীপ, তারপর হচ্ছে কি মায়ানমার, হ্যাঁ সরি মালদ্বীপ হবে না, মায়ানমার, পর হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন। হ্যাঁ এই দেশগুলো হচ্ছে মনে হচ্ছে এশিয়ান মানে অন্তর্ভুক্ত আর কি। তাহলে সব উত্তর হচ্ছে সি নাম্বারটা, যেটা এখানে বলছে 9, তা 9 কোনটা উত্তর হচ্ছে আমার এটা চীন আবার তোমার হচ্ছে এই অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল না বা না।
ওকে, ঠিক আছে ভাইরা, পরে আসে। পরেরটা খেয়াল করেন, আমলাতন্ত্র এর প্রধান প্রবক্তা কে? এটা পরীক্ষা আসছে না? এটা হয়তো আসছে, হ্যাঁ, এই পরীক্ষাটা আসছে। আমলাতন্ত্রের প্রবক্তা কে? সেটা হচ্ছে আমরা জানেন ম্যাক্স ওয়েবার। এই ম্যাক্স ওয়েবার হচ্ছে এই ব্যক্তি আমলাতন্ত্রের কি করেন, যাত্রা শুরু করে। আমলাতন্ত্র কিভাবে কাজ করে, কিভাবে কাজ করবে, পদসম্মানটা কিভাবে হবে, র্যাঙ্কিংটা কিভাবে হবে, এগুলোর আসলে কাজ কি, আমাদের কি, আমাদের উদ্দেশ্য কি, আমরা কি নিরপেক্ষ নাকি রাজনৈতিক আদর্শের মতাদর্শের লোক থাকবে, এই জিনিসগুলো কিভাবে কাজ করে সবগুলো দেখিয়ে দিয়েছেন কি ম্যাক্স ওয়েবার। অর্থাৎ আমলাতন্ত্র, যেটাকে আমরা ব্যুরোক্রেসি বলি, এই ব্যুরোক্রেসি কিভাবে রান করতে পারে সবগুলো বলে দিয়েছেন কি এই ম্যাক্স ওয়েবার। হ্যাঁ, এই ম্যাক্স ওয়েবার বলে দিয়ে গেছেন। তাহলে ব্যুরোক্রেসি আমলাতন্ত্র বোঝাই। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হচ্ছে যার সঠিক কথা হচ্ছে সরকারি চাকরিজীবী বা সরকারি কামলা। সরকারি কি? সরকারি কামলা, বুঝছো? সরকারি কামলা যা সহজ ভাষায় বলা এই কামলা কিরকম? মনে করো বাংলাদেশ সচিবালয়ের মধ্যে যারা সচিব আছে, সচিবের উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, এই সচিবগুলো আছে, এই সচিবগুলো মনে করো কি করে সরকারের কাজে সহযোগিতা করে। মনে করো প্রধানমন্ত্রী তারেক রহমান উনি চাইলেন যে কি করবেন, উনি খাল খনন করবেন অথবা ফ্যামিলি কার্ড দিবেন, হ্যাঁ ফ্যামিলি কার্ড দিবেন, কৃষক কার্ড দিবেন, এই যে কার্ডগুলো দিবেন, হ্যাঁ কার্ডগুলো দেওয়ার জন্য উনি তো একলা দিতে পারবেন না। এটার জন্য কি লাগবে? একটা প্ল্যান লাগবে, কিভাবে মানে ওনাদেরকে সহজে নাগরিক সেবা দেওয়া যায় এই চেষ্টা করবেন না। এখন উনি তো একলা এগুলো সম্ভব না। উনি কি করবেন? উনি এই যে সরকারি কামনা যারা আছে যাদের থেকে উনি হেল্প নেবেন, অর্থাৎ ওনারা পরামর্শ দিবেন, ওনাদের মাধ্যমে উনি কি করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আদেশ করবেন যে আপনি এইভাবে করেন, কাজগুলো এইভাবে করতে হবে। অর্থাৎ সরকারি কামনাগুলো কি করবে? সহযোগিতা করবে। সরকার কি করে? সহযোগিতা করা। এখন মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, আরেক সরকার আসছে, কিন্তু উনি কি থাকবে? উনি সেম থাকবে। উনি কিন্তু কি করবে? ওনার কাজই হচ্ছে সরকারকে সহযোগিতা করা, হোক সেটা বিএনপি, হোক সেটা এনসিপি, হোক সেটা জামাত, বুঝতে পারছেন? যেটা হোক না কেন, ওনার কাজ কি করা? ওনার কাজ হচ্ছে সরকারের সেবা করা। ওনার কোনো দল না, ওনার যা সেবা করতে হবে। এখন এই যে মাধ্যমে কি হয়, এই যে সরকারি কামলা যেগুলো আছে, এই কামলা অর্থাৎ আমরা মানে সচিবালয় সচিব যারা আছে এরা কি করে? এদের কারণে একটা কি হয়, একটা দূরত্ব তৈরি হয়। মানে এই সিরিয়াল আস্তে আস্তে মনে করেন একটা চিঠি আপনি প্রধানমন্ত্রীকে পাঠাবেন বা আপনি সচিবকে দিবেন। তো সচিবকে দিতে হলে অনেক ধাপ অতিক্রম করতে হবে। উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ, বিভাগ থেকে বিভাগ আস্তে আস্তে দূরে যাইতে চিঠি হস্তান্তর হইতে চিঠি কালো হয়ে যায়। মানে একজন থেকে হাত স্পর্শ হইতে চিঠির রং চেঞ্জ হয়ে যায়, বাট চিঠি গন্তব্যের পৌঁছায় না। এটা হচ্ছে সেজন্য এটাকে বলা লাল ফিতা দৌরত্ব আর কি। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি ম্যাক্স ওয়েবার। ঠিক আছে ভাই? ওকে, দেখেন তত্ত্বজনক বলে বলছি। হ্যাঁ, তোমার আমলাতন্ত্র, ঐতিহাসিক বস্তুবাদ বা বৈজ্ঞানিক ব্যবস্থাগত ক্ষমতার বিভাজন তত্ত্ব, এইগুলো কি ছিল, কোন দেশের, এখানে বলা যায়। ম্যাক্স ওয়েবার কোন দেশে? ম্যাক্স ওয়েবার জার্মানি। দেখছো পরীক্ষাটা আসতে পারে, ম্যাক্স ওয়েবার কোন দেশে? সেটা হচ্ছে জার্মানি। সেটা কোন দেশের? সেটা জার্মানি। ওকে প্রিয় ভাইরা, দেখেন নিচের কোন দেশটি ভূমধ্যসাগর তীরে অবস্থিত? এখন দেখেন এটা তো কোনো খাতা কলমে পাবেন না, বই পাবেন না। এটা আপনাকে কি করতে হবে? এটা আপনাকে জাস্ট তোমাকে ওই যে শিখতে হবে, মানে মানচিত্র দেখে শিখতে হবে। এখন মানচিত্রের মধ্যে এটা হচ্ছে ভূমধ্যসাগর, মনে করে এটা সাগর। এটা সাগর, এটা সাগর। এই সাগরের আশেপাশে কোন দেশ আছে এগুলোকে বই দেখে মুখস্থ করবা না। এগুলো বই দেখে মুখস্থ করার বিষয় না। এগুলো হচ্ছে কি, এগুলো প্র্যাকটিক্যালি দেখে মানে ভূমধ্যসাগরে এটা পাশে আলজেরিয়া আছে, মিশর আছে, মরক্কো আছে, লিবিয়া আছে, দেখে মুখস্থ করতে হয়। তাহলে নাই কোনটা যদি বলি, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, মিশর, পোল্যান্ড, কোনটা উত্তর হবে ভাইয়া? দেখি কে পারো। একদম বলছে সি নাম্বারটা, মিশর বিলে কি ভূমধ্যসাগরের দেশ নয় বিলে। সরি, কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত? হচ্ছে মিশর। উত্তর ঠিক আছে তো? হ্যাঁ, ওই যে হচ্ছে ইজিপ্ট বা মিশর। উত্তর হচ্ছে মিশর। ওকে, পরে আসি সানা মানে কি? দেখেন সানা এটা হচ্ছে একটা সংস্থা, সংবাদ সংস্থা, বুঝছেন? সংবাদ মাধ্যম আর কি, সংবাদ সংস্থা। এই সংবাদ যেমন বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, ওই সংবাদ সংস্থা। সানাও কি? সানা একটা সংবাদ সংস্থা। এটা কি ইয়ামেনের, এটা কি সিরিয়ার, এটা কি সৌদি আরবের নাকি ইরাকের? মনে রাখবা এসতে কি, এস মানে সিরিয়া, শেষ। সহজ কথা হচ্ছে সিরিয়া, এস মানে সিরিয়া, তো এখানে উত্তর সিরিয়া, শেষ। এত টেকনিক লাগবে না,
শুরুতে এস, শব্দের শুরুতে স, তার মানে সিরিয়া শেষ, সিরিয়া উত্তর শেষ। এটা হচ্ছে সিরিয়া এটা হচ্ছে সিরিয়া। ওকে, কয়েকটা সংবাদ সংস্থা দেখো, কয়েকটা সংস্থার মধ্যে একটা হচ্ছে কি রয়টার্স, এটা কোন দেশের? যুক্তরাজ্যের। এপি মানে কি? অ্যাসোসিয়েটেড প্রেস, এপি যেটাকে বলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের। এএফপি এটা ফ্রান্সের। দেখেন এটার মধ্যে পরীক্ষা প্রশ্নগুলো আসে এই যেখান থেকে, একটা হচ্ছে এপি, একটা হচ্ছে এএফপি, যেটার মধ্যে পার্থক্য আছে। এপি হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস, এটা হচ্ছে ইউকের, আর এএফপি হচ্ছে এটা ফ্রান্সের, এটা হচ্ছে কি ফ্রান্সের। যেমন কি এটা বলছে এজেন্সি ফ্রান্স প্রেস। পরে কি চিনহুয়া নিউজ এজেন্সি, চিনহুয়া দেখো, হুয়াও টুয়াং টাং চুং, এই যে এরকম শব্দগুলো সব চীনের হয় আর কি। পরে সানা যেটাকে সিরিয়ান আরব নিউজ এজেন্সি, যেটাকে সরি দক্ষিণ কোরিয়া আসছে কেন, এটা ভুল আসছে তো, এটা সিরিয়া হবে, সিরিয়া হবে, যেটা কি সিরিয়া হবে। শেষ ভাইয়া। ওকে, পরে দেখি সাগরের মধ্যে দেখি কয়েকটা কোয়েশ্চেন, জাস্ট কয়েকটা সাগরও দেখবো আমরা, তারপর আমরা শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা? দেখো সাগর, পৃথিবীতে কয়েকটা সাগর আছে। যেমন কি পৃথিবীর বৃহত্তম সাগর, দেখেন খেয়াল করেন, পৃথিবীর কয়েকটা সাগর, একটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাগরের নাম দক্ষিণ চীন সাগর, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর ভূমধ্য সাগর, পৃথিবীর গভীরতম সাগরের নাম হচ্ছে ক্যারিবিয়ান সি, যেটাকে ক্যারিবিয়ান সাগর বলা হয়, পৃথিবীর ক্ষুদ্রতম সাগর হচ্ছে মনমোর সাগর। এখন একটু ম্যাপে দেখান, ম্যাপে দেখালে ইজি হবে না, কারণ আপনি জাস্টিফাই করতে পারেন যে আসলে কোনটা বড় কোনটা ছোট। আপনাকে আমি পড়াবো না, আপনি নিজে নিজে জাজ করবেন যে আসলে এটা ছোট, এটা বড়, এটা সবচেয়ে বড় সাগর, এটা ছোট সাগর, এটা হচ্ছে সবচেয়ে গভীর সাগর। কিভাবে বুঝবেন? যখন আপনাকে বলবো একটা পুকুর 10 মিটার গভীর, আমি যখন আরেকটা বলবো যে এই পুকুরটা হচ্ছে 12 মিটার গভীর, তো কোনটা গভীর হবে? অবশ্যই 12 মিটার যেটা, সেটা বড় গভীর, মানে গভীরতা বেশি, এরকম আর কি। এখন দেখে আপনাকে, দেখেন এই যে দক্ষিণ চীন সাগর যেটা আছে মানচিত্রের মধ্যে দেখাই, এই যে দক্ষিণ চীন সাগর, এই চীন সাগরটা কোথায়? দেখেন সাউথ চীন সি বা চায়না সি, এই যে এটা হচ্ছে চীন, বছরের পুরোটাই চীন। এই চীনের এই যে পাশে অংশ নিয়ে, এই যে অংশ নিয়ে, এই যে অংশ নিয়ে, এই অংশটাকে পুরোটাকে আমরা কি বলতেছি? এটাকে পুরো বলতেছি সাগর। দেখেন সাগর এক জিনিস, মহাসাগর এক জিনিস, উপসাগর আরেক জিনিস। মহাসাগর তো অনেক বিস্তীর্ণ, যেটা কোনো সীমানা নাই, মহাসাগর কোনো কি নাই, সীমানা নাই, এটা মহাসাগর। আর উপসাগর হচ্ছে যেটা শুরু হয়ে সাগর পতিত হয়ে গেছে, উপসাগরে বলতেছি আমি। আবার সাগর হচ্ছে কি যেটা চারদিকে থাকবে, মাটি বিস্ত থাকবে আর কি, সাগরটা আবার এরকম থাকবে আর কি। দেখেন এই যে চায়না সি বা সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর পাইলাম, তার দক্ষিণ চীন সাগর পাইছি বা। এখন যদি পরীক্ষা বলে বা দক্ষিণ চীন সাগর এটা কোথায়, কোন জায়গায়, বা আশেপাশের দেশগুলো কি কি, পারবেন না। এটা হচ্ছে ফিলিপাইন, একটা হচ্ছে এই যে ভিয়েতনাম, হংকং, চায়না, এগুলোর আশেপাশে হচ্ছে দক্ষিণ চীন সাগর। শেষ। পরে আসি, পরে কি বলছে? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর, মানে সবচেয়ে বড় সাগরের মধ্যে দ্বিতীয়, বড় সাগরের মধ্যে কি সেটা হচ্ছে দ্বিতীয়, সেটা কোনটা? সেটা হচ্ছে ভূমধ্য সাগর। এখন এই ভূমধ্য মানে কি? ভূ মানে হচ্ছে মাটি, মধ্য মানে হচ্ছে মাঝখান, সাগর মানে তো সাগর, অর্থাৎ ভূমির মাঝখানে, মাটির মাঝখানে সাগর। যেমন দেখাই, খেয়াল করছো, এই যে একটা সাগর, এই পাশেও মাটি, 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 চারপাশে মাটি দেওয়া আছে, মাঝখানে কি পানি। তার মানে কি মাঝখানে পানি, দ্যাট মিনস এটাকে আমরা কি বলতে সাগর বলতেছি, যেটা আয়তনের দিক থেকে দ্বিতীয়, মানে পৃথিবীর সবচেয়ে বড় আয়তনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়, যেটা হচ্ছে ভূমধ্যসাগর, যেটার আশেপাশে এই পাশে এই পাশে আছে মিশর, হ্যাঁ এই পাশে মিশর, এ পাশে তুরস্ক, এ পাশে হচ্ছে কি ইতালি আছে, এ পাশে পোল্যান্ড, হ্যাঁ পোল্যান্ড না সরি, এখানে আছে এই রুশ, লিবিয়া আছে, এই পাশে আলজেরিয়া আছে, এই পাশে এই দেশগুলোর সমন্বয় এখানে আশেপাশে দেশগুলো আছে। যখন আপনি মানচিত্র দেখে দেখবেন ইউরোপ এবং আফ্রিকার মাঝামাঝির মাঝখানে এটা আছে আর কি, মানচিত্রের মধ্যে দেখলে এগুলো আরো বেশি আয়ত্ত হবে। তো প্রিয় ভাইরা, সুন্দর মতো বুঝিয়ে দিলাম আসলে কি কিভাবে হয়। পরে আসি ক্যারিবিয়ান সি, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর, মানে এখানে গভীরতা বেশি। আপনারা হয়তো শুনে থাকবেন পৃথিবীতে একটা টাইটানিক যার নামে জাহাজ ছিল, টাইটানিক নামে একটা কি ছিল, জাহাজ ছিল, ওই জাহাজটা ডুবে গেছে, আপনি এটাও জানেন, আমরা সবাই জানি, আমরা সবাই শুনছি কম বেশি। টাইটানিক নামে একটা জাহাজ ছিল, যে জাহাজটা ডুবে গেছে এই ক্যারিবিয়ান সিতে, এই ক্যারিবিয়ান সিতে জাহাজটা ডুবে গেছে, বুঝছো? জাহাজটা ডুবে গেছে, যেটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে আমেরিকা, বুঝছো? এটা পুরোটা আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, হ্যাঁ দক্ষিণ আমেরিকা। এই যে মাঝখানে যে সাগরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ক্যারিবিয়ান সি। এটা হচ্ছে আমার ক্যারিবিয়ান সি। ঠিক আছে ভাইরা?
ওকে, তাহলে শেষ। এটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটা বুঝতে পারছেন। এই তো সংক্ষেপে জাস্ট ছোট করে বুঝা দিলাম অনেক কিছু। এই ক্লাসের মধ্যে আশা করি অনেক কিছু শিখে দিতে পারছি আপনাদেরকে, আপনাদের অবশ্যই। তাহলে আশা করি আর না একটা মেসেজ থাকবে, আর একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে কি, মনে রাখবেন হাল ছেড়েবেন না। হাল ছেড়ে দিলে আপনি এখানে শেষ হয়ে যাবেন, থেমে যাবেন, আপনার সামনে আগাইতে পারবেন না। হাল না ছেড়ে দিয়ে প্রত্যেকটা দিন চেষ্টা করবেন, প্রত্যেকটা দিন। দেখেন না আমরা কি করতেছি, কন্টিনিউ করতেছি না, শরীর খারাপ থাকুক যেটা হোক না করুক, কিন্তু গ্যাপ দিলে কি হয়, এই যে বললাম, গ্যাপ দিলে মাথার মধ্যে অটোমেটিক্যালি চিন্তা চলে আসে যে আমি পারবো কিনা, এই চিন্তা মাথার মধ্যে চলে আসে। তো এরকম যাতে ফেস না করতে হয়, সেই জন্য ভাই এগুলো আমার তো অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে দেখে তো আপনাদের বলতেছি যে আসলে এরকমটা হয়। আপনি হয়তো এখানে ফেস করেন নাই, কিন্তু করবেন, সামনে সামনে এরকম করবেন। তো প্রিয় ভাইরা, আমি আগেই বলে দিলাম যে এইরকম ফেস করবেন, এর মানে এই না যে শেষ হয়ে গেছেন, সামনে আরো অনেক যাত্রা আছে, অনেক পথ বাকি আছে, আগাইতে হবে, যাইতে হবে। সেই জন্য আমাকে সংগ্রাম চালা যেতে হবে, থামা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ যদি চান, আল্লাহ যদি অবশ্য মঙ্গল মনে করেন, আমার জন্য উত্তম মনে করেন, তুমি হয়তো ভাবতেছো এটা আমার প্রথম আমার হলা হয় নাই, এটা আমার লস না। আল্লাহ তোমাকে দেয় নাই তোমার ভালোর জন্য দেয় নাই। আল্লাহ তোমাকে সামনে যেটা দিবেন এটা ওটার চেয়ে ভালো। আল্লাহ তোমাকে সামনে যেটা দিবেন ওটা অবশ্যই এটার চেয়ে ভালো হবে, যেটা তুমি এখন পাও নাই, যেটা তুমি পাও নাই। মনে করো আমাদের দেশ থেকে যে শিক্ষার্থীরা এবার ফার্স্ট হয়েছে, ওই প্রথমবার চান্সটা পায় নাই, ও এখন কি ভাবতেছে, ও এখন প্রথম তখন ভাবছিল যে আল্লাহ আমার চান্সটা দিলা না, আমার চান্সটা হইল না, আমি খুব আফসোস, আমি খুব আপসেট, আমি খুব হতাশ, আমার চান্সটা হইল না। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন, তাকে চান্স দেয় নাই, তাকে টপ করাইছে, ফার্স্ট পজিশন দেওয়াইছে আল্লাহ। ও আল্লাহর কাছে পসিবল, উপর আল্লাহ কাছে চাইবা, ওনার কাছে সবকিছু পসিবল। উনি আল্লাহ তাআলা চাইলে অবশ্যই তোমাকে ফিরাই দিবেন না, উনি দয়ালু, উনি হচ্ছে ইনসাফকারী, উনি অবশ্যই তোমাকে শেষটা দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইরা, আজকে লাস্টে পর্যন্ত রাখতেছি, তোমাদের সাথে আবার কথা হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।